তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পশ্চিম সিটি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে, অনলাইন ক্লাসের পক্ষ থেকে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জানাই শুভেচ্ছা। বিশ্বে কোভিড-19 এই করোনার কারণে তোমাদের লেখাপড়া চরমভাবে বিপর্যস্ত হয়েছে। তো তোমাদের সেই ক্ষতির হাত থেকে তোমাদের একটু হলেও সেভ করার জন্য বাংলাদেশ সরকার এই অনলাইন ক্লাসের চালু করেছে এবং তারই সাথে সাথে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই অনলাইন ক্লাসের ব্যবস্থা আমরা চালু করেছি এবং আজকে তোমাদের সামনে আমি সেই অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি দেবাশিস হাওলাদার। আজকের আমি অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র এই বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের খাতা কলম রেডি আছে তো? গত ক্লাসে তোমরা যারা আমার ক্লাস দেখেছো তখনই আমি তোমাদের এই বিষয়টা সতর্ক করে দিয়েছিলাম। তো বন্ধুরা আসো আমরা আজকে দেখি। আমাদের আজকের পাঠের বিষয় হলো বাক্য। গত সপ্তাহে আমরা ধ্বনিতত্ত্ব নিয়ে ক্লাসে আলোচনা করেছিলাম। তোমরা সেখান থেকে হয়তো অনেক কিছুই জেনেছো। যে শিক্ষার্থী বন্ধুরা মনোযোগী ছিলে হয়তো তারা অনেক লাভবান হয়েছে। তো আমি আশা করব তোমরা সবাই লাভবান হবে, এটাই আমার তোমাদের কাছে প্রত্যাশা। আজকে দেখো আমরা বাংলা ব্যাকরণের বাক্য বিষয়টি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো বাক্য কাকে বলে? এখন বাক্যের কথা আসলে কিন্তু একটা সংজ্ঞা, যে বাক্য কাকে বলে। তোমরা ইংরেজিতে পড়ছো যখন সেন্টেন্সের নাম অবশ্যই শুনেছো। তো সেন্টেন্সেরই বাংলা কিন্তু অর্থ বাক্য। এখন তুমি বাক্যের সংজ্ঞাটা যদি জানো সেখানে তুমি সেন্টেন্সের সংজ্ঞাটাও দিতে পারবে। যাই হোক, আমি যেহেতু ইংরেজি পড়াচ্ছি না, আমি ওর দিকে যাবো না। বাক্য কাকে বলে? এখানে দেখো, যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ হয় তাকে বাক্য বলে। এখন আমি এখানে যে সংজ্ঞাটা তোমাদের সামনে উপস্থাপন করেছি, বাংলা ব্যাকরণ বইতে অসংখ্য সংজ্ঞা আছে। বিভিন্ন জন বিভিন্ন রকমের এই সংজ্ঞা দিতে পারে, সেগুলো যে হবে না তা না। আমারটাই যে তোমার এখানে বলতে হবে তাও ঠিক না। তুমি যে কোনো ভাবেই যে কোনো একজন মনীষী বা যে কোনো একজন যে বাংলা ভাষী তুমি সংজ্ঞাটা এখানে আরোপ করতে পারো। তোমার যেখানে সুবিধা হবে সেই সংজ্ঞাটাই তুমি নিতে পারো। যাই হোক, তো মূল বিষয়টা কি? যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ হয় তাই বাক্য। বক্তার মূল কথাটা হলো যে আমি কতগুলো পদ নেব, পদ বা কতগুলো শব্দ নেব, এই শব্দগুলো এমন ভাবে সাজানো থাকবে যে সাজানোর প্রেক্ষিতে বক্তা কি বলতে চাচ্ছে তার সেই ভাষাটা যেন পুরোপুরি আমাদের বুঝাতে পারে, অথবা তার মনের ভাবটা যেন পুরোপুরি সে প্রকাশ করতে পারে। এটা পারলেই সেটা একটি বাক্যে রূপান্তর হবে। যাই হোক, তারপরে দেখো আজকে আমি এই বাক্যের সার্থক বাক্যের গুণ। একটি সার্থক বাক্য হতে গেলে তার কি কি গুণ থাকতে হয় এই বিষয়টা তোমরা অনেকেই জানো। এই বাক্যের মতো অনেক ক্লাসিফিকেশন আছে, আমরা সেদিকে যাচ্ছি না। আজকে আমরা শুধু একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকা দরকার সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে শেয়ার করব। তো একটি সার্থক বাক্যের সাধারণত তিনটি গুণ থাকা আবশ্যক আমরা জানি। এখন সেই তিনটি গুণ কি শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি কেউ জানো? অবশ্যই জানো, হয়তো আমার থেকেও ভালো জানো। যাই হোক, তোমরা যে যতটুকুই জানো সেটা আমার সাথে শেয়ার করে দেবে, মিলিয়ে যাও। আচ্ছা, তাহলে দেখো একটি সার্থক বাক্যের তিনটি গুণ আছে। এখন সেই তিনটি গুণ কি কি? একটা হলো আকাঙ্ক্ষা, তারপর আসক্তি, তারপরেরটা হলো যোগ্যতা। এখন আকাঙ্ক্ষা কাকে বলে?
দেখো, বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, তাই হলো আকাঙ্ক্ষা। বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পরে অন্য পদ শোনার যে ইচ্ছা। এখন এক পদের পরে অন্য পদ কি? এই পদ বলতে কি বুঝি? যেমন আমি যদি এরকম বলি যে রহিম দোকানে গিয়ে কলম কিনলো, তাহলে দেখো এইখানে এই একটা পদ, 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 এখানে কয়টা পদ হলো? শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো প্লিজ, এখানে কয়টা পদ হলো? রহিম একটা পদ, দোকান একটা পদ, গিয়ে একটা পদ, কলম একটা পদ, কিনলো একটা পদ। তাহলে এখানে কয়টা পদ হলো? 5টা পদ। এই 5টা পদ পাশাপাশি বসে কি বাক্যের মনোভাবটা পুরোপুরি প্রকাশ করছে, এটাকে কিন্তু আমরা বাক্য বলতে পারি। আচ্ছা, এবারে একটু মজার ব্যাপার, একটু খেয়াল করো, যদি আমি এরকম লিখি দোকানে গিয়ে, রহিম দোকানে গিয়ে কি, আর কিচ্ছু নাই। বন্ধুরা এবারে তোমরা কি বুঝলে? এখান থেকে তোমরা কি বুঝলে? রহিম দোকানে গিয়ে ড্যাশ ড্যাশ ড্যাশ, কিচ্ছু নাই। আচ্ছা, তাহলে আমি আকাঙ্ক্ষার সংজ্ঞাটার দিকে আবার একটু খেয়াল করি। বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, তাই আকাঙ্ক্ষা। আচ্ছা বন্ধুরা, তোমাদের কাছে আমার প্রশ্ন, রহিম দোকানে গিয়ে, এই পদগুলো কি তুমি সংজ্ঞার সাথে একটু মিলিয়ে নাও। বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ, তাহলে রহিম একটা পদ, দোকান একটা পদ, গিয়ে একটা পদ, তাহলে এক পদের পর অন্য পদ, এক পদের পর অন্য পদ। এই যে পদগুলো আমি সাজাইছি না? এখন দেখো, অন্য পদ শোনার যে ইচ্ছা। আচ্ছা, আমি আমার তো এইখানে এই বাক্যটার মধ্যে আরো 2টা পদ আছে, সেই পদ দুটাকে আমি এখানে লিখছি? অবশ্যই না। তাহলে এখন তুমি একটু খেয়াল করো যে এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, তাহলে রহিম দোকানে গিয়ে কি, রহিম দোকানে গিয়ে কি আঙ্গুর ফল খাবে, ভাত খাবে, মাছ খাবে, বিস্কুট খাবে, কিছু তো একটা কিছু করবে বা কিছু কিনবে, কিন্তু এখানে কোনো কিছু লেখা হবে না। সুতরাং এই বাক্যে আকাঙ্ক্ষার অভাব আছে। সুতরাং এটি কিন্তু আমি সার্থক বাক্যে দিতে পারছি না। পারছি? হ্যাঁ, এটাকে সার্থক বাক্যে তখনই নিতে পারবো যখন এটাকে আমি এভাবে লিখবো যে রহিম দোকানে গিয়ে কলম কিনলো, তখন কিন্তু এটি একটি সার্থক বাক্যে রূপান্তর হবে। এবার ক্লিয়ার? আচ্ছা, তারপরেরটা আসি আসক্তি। আসক্তি কাকে বলে? একটু খেয়াল করো, আসক্তির সংখ্যাটা আমি জেনে নেই। বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসী আসক্তি। কি বলছে? বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসী আসক্তি, যা একটু ধারণা কিন্তু আমি আগের সংখ্যাটাই দিয়েছিলাম। তারপরেও আবার বলি, বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য কি, যেমন আমি একটা এখানে বাক্য বলছিলাম কি, রহিম দোকানে গিয়ে কলম কিনলো। এখন আমি যদি এইভাবে লিখি দোকানে দোকানে কলম রহিম কিনলো গিয়ে। আচ্ছা, তাহলে এখানেও কিন্তু আমি ওই বাক্যটার সবগুলো পদ এখানে ধারাবাহিকভাবে সাজাইছি, কিন্তু অর্থসঙ্গতি কি আছে বন্ধুরা? দোকানে কলম রহিম কিনলো গিয়ে, অর্থসঙ্গতি আছে এখানে? অর্থের সাথে কোনো মিল আছে? তোমরা একটু খেয়াল করো, অবশ্যই নাই। সুতরাং এই সংখ্যার সাথে কি আমার এই উদাহরণটা তোমরা মিলাতে পারছো? বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস, এখানে কিন্তু
এই যে পদগুলোকে আমি যে সাজাইছি এটা সুশৃঙ্খল ভাবে অবশ্যই সাজানো নাই। সুতরাং এখানে কি এই বাক্যে আসক্তির অভাব আছে, সুতরাং এটাকেও কিন্তু আমরা সার্থক বাক্যে নিতে পারছি না। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা এইভাবে বলি যে একই উদাহরণ দিয়ে, হয়তো তোমরা প্রশ্ন করবে শিক্ষার্থী বন্ধুরা যে স্যার আপনি কেন একই উদাহরণ দিয়ে আমাদের বোঝাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, এখানে একটি বিষয় আছে, আমি একই উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি এই কারণে যাতে করে আমার স্টুডেন্ট সবাই তো সবল না, কিছু দুর্বল আছে, সেখানে যাতে করে তোমরা সবাই এই বিষয়টা বুঝতে পারো খুব সহজে, সেই কারণেই আমি একই উদাহরণ এখানে বারবার টেনে আনছি। তাহলে দেখো যে বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসী আসক্তি, সুতরাং এখানে এটা সুশৃঙ্খল ভাবে এই উদাহরণটা সেট করা নাই, এখানে আসক্তির অভাব আছে। তো যাই হোক, পরেরটা দেখো যোগ্যতা। এখানে কি বলা হয়েছে, বাক্যস্থিত পদসমূহের অর্থগত এবং ভাবগত মিলবন্ধনের নামই যোগ্যতা। অর্থগত এবং ভাবগত মিলবন্ধন, এখন অর্থগত আর ভাবগত মিলবন্ধনটা কি এই বিষয়টা খেয়াল করো। যেমন আমি এখানে একটা উদাহরণ লিখেছি, দুইটা লিখছি। যেমন দেখো, পাখি সাঁতার কাটে, তুমি সংজ্ঞাটা আবার একটু খেয়াল করো তোমরা, বাক্যস্থিত পদসমূহের অর্থগত এবং ভাবগত মেলবন্ধনের নামই যোগ্যতা। তাহলে পাখি সাঁতার কাটে, উদাহরণ দিছি কি, পাখি সাঁতার কাটে। এখন বন্ধুরা তোমরা হয়তো কেউ কেউ হারবে যে স্যারে কি বলছে, পাখি সাঁতার কাটতে পারে? আসলে তো তাই, পাখি কি সাঁতার কাটে? অবশ্যই না। তাহলে এখানে এখানে ভাবের সাথে মিল নাই, ভাবগত মিলবন্ধন কি তৈরি হয়েছে এখানে? অবশ্যই না। তাহলে এখানে কি হইতে পারতো যে পাখি আকাশে উড়ে, এই কথাটা যদি আমি বলতাম তাহলে এখানে এই যে বাক্যের অর্থগত এবং ভাবগত একটা মিলবন্ধনের তৈরি হতো। সুতরাং এটি একটি সার্থক বাক্যের মধ্যে আমরা নিতে এটাকে পারছি না। আচ্ছা, পরের উদাহরণটা দেখো, সব ছাত্ররা ক্লাসে উপস্থিত আছে, এটাকে কি আমরা সার্থক বাক্য বলতে পারি? বন্ধুরা একটু খেয়াল করো, হয়তো তোমরা অনেকেই জানো, তারপরেও তোমাদের সহজ করার জন্য আমি বিষয়টা একটু শেয়ার করি। সব ছাত্ররা ক্লাসে উপস্থিত আছে। আচ্ছা, এখানে কি আরেকটি বাক্য লিখেছি, সব ছাত্ররা ক্লাসে উপস্থিত আছে, সব ছাত্ররা ক্লাসে উপস্থিত আছে। আচ্ছা, একটু তোমরা খেয়াল করো তো, এই বাক্যটা কি সার্থক বাক্যের মধ্যে আমরা দিতে পারবো? হয়তো কোনো কোনো স্টুডেন্ট বলবে যে হ্যাঁ স্যার এটা ঠিক আছে, আসলে এটা কিন্তু ঠিক নেই। দেখো এইখানে আমি তোমাদের হাইলাইট করে দেখাচ্ছি, যেমন সব, এটা কি এক বছর না বহু বছর? বহু বছর। ছাত্ররা, এটা কি এক বছর না বহু বছর? বহু বছর। সুতরাং কোন সার্থক বাক্যে একাধিক বহু বচন অবশ্যই থাকতে পারবে না। তাহলে এখানে বহু বচন আছে দুইটি, সব ছাত্ররা ক্লাসে উপস্থিত আছে। আচ্ছা, আমি যদি সবটু বাদ দেই, দেখো তো একটু খেয়াল করো তো, ছাত্ররা ক্লাসে উপস্থিত আছে, তাহলে কি এই বাক্যটাকে সার্থক বাক্যের মধ্যে নিতে পারি? অবশ্যই। সুতরাং এখানে এই সব কথাটা আমরা না নিলেও পারি, যেহেতু সব এখানে দেওয়া আছে যে সব ছাত্ররা ক্লাসে উপস্থিত আছে, সেহেতু এই বাক্যটা কি তার যোগ্যতা হারাইছে। সুতরাং এটিকে আমরা একটি সার্থক বাক্য বলতে পারবো না। সার্থক বাক্য তখনই বলবো যখন আমরা একটি বহুবচন বাদ দেব। যেমন সব কথাটাকে যদি বাদ দেই, তখন কিন্তু যে ছাত্ররা ক্লাসে উপস্থিত আছে তার মানে সকল ছাত্রকে কিন্তু বোঝানো হয়েছে। সুতরাং এই সব বাদ দিলে আমি এটাকে সার্থক বাক্যে দিতে পারবো। নচেৎ এই বাক্যটাকে কি এখানে তার যোগ্যতা হারাইছে, যেহেতু দুইটা বহুবচন, কোন সার্থক বাক্যে দুইটি বহুবচন অবশ্যই থাকতে পারবে না। যাই হোক বন্ধুরা, আজকের ক্লাস আমার এ পর্যন্তই। তো তোমরা এবারে বাড়ির কাজটা নিয়ে নাও, বাড়ির কাজটা লিখে নাও যে গঠন অনুসারে বাক্য কত প্রকার এবং কি কি, এটা তোমরা আগামী ক্লাসে দেখবে। তো বন্ধুরা,
তোমরা সবাই ভালো থাকবে, বাড়িতে থাকবে, অযথা ঘরের বাইরে যাবে না, এবং যদিও যাও তোমরা অবশ্যই মাস্ক পরবে, এবং বাইরে থেকে আসলে অবশ্যই তোমরা 20 মিনিট হাত ধোবে। আর তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে তোমাদের আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই অনলাইন ক্লাসের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।